হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 6 চ্যাপ্টারকে আমরা দুইটা পার্টে ভাগ করছি, 6.1 অ্যান্ড 6.2। আজকে আলোচ্য সূচি হচ্ছে 6.1। আমরা 6.1-এ আজকে আমাদের ফার্স্ট লেকচার। 6.1 হচ্ছে দ্য ফিনান্সিয়াল ডিসিশন, আর্থিক সিদ্ধান্ত। তো ফিনান্সিয়াল ডিসিশন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাসের অর্ধেক আমরা 6.1-এ করবো আর অর্ধেক করবো 6.2। তো অর্ধেক সিলেবাস যেটা আছে সেটার উপর ভিত্তি করে আমরা 6.1-কে টোটাল 6টা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট 1-এ আমরা শিখব মূলধন ব্যয় সম্পর্কে মৌলিক ধারণা, অর্থাৎ বেসিক কনসেপ্ট আমরা এখান থেকে ক্লিয়ার করব। ফরম্যাট 2 আমরা শিখব ক্যালকুলেশন অফ কস্ট অফ ডেপ্ট বা বন্ড বা লোন বা ডিবেঞ্চার। এই ডেপ্ট, বন্ড, লোন বা ডিবেঞ্চারের কস্ট বের করা শিখব। 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখব ক্যালকুলেশন অফ কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করা শিখব। 4 নাম্বার ফরম্যাটে আমরা শিখব ক্যালকুলেশন অফ কস্ট অফ কমন শেয়ার বা ইকুইটি শেয়ার, অর্থাৎ সাধারণ শেয়ারের ব্যয় বের করা শিখব। 5 নম্বর আমরা শিখব ক্যালকুলেশন অফ কস্ট অফ রিটেইন আর্নিং, অর্থাৎ সংরক্ষিত আয়ের ব্যয় বের করা শিখব। আর 6 নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ক্যালকুলেশন অফ কস্ট অফ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে শর্টকাটে বলবো আমরা WACC। মূলত তোমাদের প্রশ্নে চাবি হচ্ছে WACC নির্ণয় করো। এই WACC নির্ণয় করার জন্য 2 নাম্বার ফরম্যাট থেকে 5 নাম্বার ফরম্যাট, অর্থাৎ এই 4টা ওয়ার্কিং করে তারপর WACC বের করতে হবে। তো এই চ্যাপ্টার এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2018 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসছে। 2019 সালে পার্ট সিতে একটা, 2020 সালে পার্ট বিতে 2টা, পার্ট সিতে একটা প্রশ্ন। টোটাল 18 মার্কে ম্যাথ আছে। 21 সালে পার্ট বিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে পার্ট বিতে একটা। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2024 সালে। 2024 সালে এই চ্যাপ্টার থেকে 9 পার্ট বি অথবা পার্ট সিতে একটা প্রশ্ন হবে। পার্ট বিতে যদি আসে 4 মার্কের, পার্ট সিতে যদি আসে তাহলে 10 মার্কের। তবে 2024 সালে যেহেতু পার্ট সিতে আসে, 22 সালে যেহেতু পার্ট সিতে আসে, 2024 সালে পার্ট সিতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে এই চ্যাপ্টারটা আমরা 10 মার্কে টার্গেট করে করব। যদি ভাগ্য ভালো থাকে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। আমার কথা সবাই ক্লিয়ার? তাহলে যেহেতু 10 মার্কে টার্গেট করে আমরা এই চ্যাপ্টারে করব, তবে এই চ্যাপ্টারের গুরুত্ব আমাদের সবাইকে ভালোভাবে দিতে হবে। তো আসেন, আজকে যেহেতু আমাদের ফার্স্ট লেকচার, আজকে আমরা শুরুতে বেসিক ক্লিয়ার করব, এরপর আমরা অঙ্ক শুরু করব। তো বেসিক ক্লিয়ার করার মধ্যে আমরা সর্বপ্রথম যেটা জানবো সেটা হলো মূলধন ব্যয় সম্পর্কে মৌলিক ধারণা। লেখা আছে মূলধন সংগ্রহ করার জন্য যে হারে ব্যয় পরিশোধ করতে হয় তাকে বলা হয় মূলধন ব্যয়। এই মূলধন ব্যয়ের সংজ্ঞাটা পার্ট এতে প্রশ্নে আসতে পারে। কোনো মূলধন সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হলো মূলধন ব্যয়, অর্থাৎ যে মূলধন সংগ্রহ করব তার ব্যয়টা কীরূপ হবে, ব্যয়টা কি কম হবে না বেশি হবে। এই অধ্যায়ে আমরা মূলধন ব্যয়ের বিভিন্ন উৎস সম্পর্কে জানতে পারব। আর্থিক ব্যবস্থাপকের লক্ষ্য থাকে এই মূলধন ব্যয় কমানো না বাড়ানো, বলো তো দেখি। কমানো। তাহলে যৌথ মূলধনী কোম্পানি মূলধনের প্রধান কয়টি উৎস রয়েছে, বলো তো দেখি। 4টি। এই 4টি উৎসের ব্যয় আমাদের পূর্ণাঙ্গভাবে ধারণা রাখতে হবে। যদি পারি তাহলে অঙ্ক পারবো, আদারওয়াইজ অঙ্ক পারবো না। প্রথমে এখানে লেখা আছে উৎস মানে সোর্স, আর এখানে ব্যয় মানে হলো এক্সপেন্স, আর এখানে সংক্ষিপ্ত মানে শর্ট ফর্মে আমরা যেটা প্রকাশ করব। যেমন কমন শেয়ার বা ইকুইটি শেয়ারের ব্যয়ের নাম হচ্ছে ডিভিডেন্ড। কি বলো তো দেখি, ব্যয়ের নামটি কি? যারা শর্টকাটে এই কমন শেয়ার বা ইকুইটি শেয়ারতে আমরা শর্টকাটে যারা বের করি সেটাকে আমরা প্রকাশ করব কস্ট অফ ইকুইটি, মানে কেই। কেই কথাটা মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি, মনে থাকবে। জি স্যার। প্রিফারেন্স শেয়ার মানে অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার ব্যয়ের নাম হচ্ছে প্রিফারেন্ট ডিভিডেন্ড, অগ্রাধিকার লভ্যাংশ, যেটা শর্টকাটে প্রকাশ করে কেপি। কেপি মানে হচ্ছে কস্ট অফ প্রিফারেন্স শেয়ার। তাহলে কেপি ফুল মিনিং কি? কস্ট অফ প্রিফারেন্স আর কেই মানে কি? কস্ট অফ ইকুইটি। 3 নম্বরে আছে বন্ড
ডেপ্ট, বন্ড, লোন বা ডিবেঞ্চার, এই চারটা সেম জিনিস। এর ব্যয়ের নামকে আমরা বলবো ইন্টারেস্ট, যেটা শর্টকাটে বলবো কেডি। কেডি মানে কস্ট অফ ডেপ্ট বা কস্ট অফ ডিবেঞ্চার। ক্লিয়ার? জি স্যার। আর 4 নাম্বারটা হচ্ছে রিটেন আর্নিং, সংরক্ষিত আয়। এই ব্যয়ের নাম হচ্ছে অপরচুনিটি কস্ট। তাহলে রিটেন আর্নিং এর ব্যয়ের নাম হচ্ছে অপরচুনিটি কস্ট, যারা শর্টকাটে আমরা প্রকাশ করব কে আর দ্বারা। কে আর মানে হচ্ছে কস্ট অফ রিটেন আর্নিং। মনে থাকবে সবার? জি স্যার। তাহলে বলো তো দেখি কে ই মানে কি? Cost of equity. Cost of equity. কেপি, Cost of preferred. কেডি Cost of debt. Cost of debenture. আর কে আর Cost of return earning. কস্ট অফ রিটেন আর্নিং। এই চারটা শর্টকাট ফর্মের সম্পর্কে সবার ধারণা রাখতে হবে। তো আসেন আমরা এই কেপি, কেডি, কে আর এবং কে ইটা বের করব, সূত্রগুলি কি এটা সম্পর্কে আগে বেসিক ক্লিয়ার করি। তো আমরা এখানে এই পাশে লেখা আছে সোর্স অফ ক্যাপিটাল, এই পাশে ফর্মুলা মানে সূত্র দিয়ে আছে। তো শুরুতেই আমরা কেডি সম্পর্কে ধারণা নিব। তো কেডি বের করি ডেপ্ট, বন্ড, লোন বাকি ডিবেঞ্চার থেকে। এই কেডি বের করার সূত্র হচ্ছে তিনটা। কয়টা সূত্র বলো দেখি কেডি বের করার সূত্র? তিনটা। তিনটা। এই তিনটার মধ্যে যে কোনো একটা সূত্র পরীক্ষা হলে আমাদের লিখতে হবে। এখন কখন কোন সূত্র অ্যাপ্লাই করব সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি, ভালো করে খেয়াল করেন। সবচেয়ে জনপ্রিয় যে সূত্র সেটা হলো প্রথমটা। প্রথম সূত্রে কখনো লেখা আছে যখন প্রশ্নে এন এর মান দেওয়া থাকবে তখন হচ্ছে কেডি সূত্র হচ্ছে বড়টা। সূত্র কি? এই সূত্রটা আমরা এর আগে পড়ছিলাম ওয়াইটিএম দিয়ে। ওয়াইটিএম এর সূত্র যেটা, কেডি সূত্রটা কি সেম। সূত্র হচ্ছে আই প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইন্টু 100। এখানে আই মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, আই মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, আরবি মানে হচ্ছে রিডেমেবল ভ্যালু, এনএসবি মানে নিট সেলস ভ্যালু, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার। এই আরবি উপরেরটা, এনএসবি উপরেরটাই, ডিভাইডেড বাই 2 ইন্টু 100। তাহলে এই বড় সূত্রটা অ্যাপ্লাই করব কখন একটু বলো তো দেখি সবাই? যখন n এর মান n এর মান দেওয়া থাকবে। n এর মান দেয়া থাকবে। আর যদি n এর মান দেয়া না থাকে তাহলে সেক্ষেত্রে সূত্রটা, সূত্র কি? i ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 100। মনে থাকবে? জি স্যার। জি স্যার। এখন এই দুইটা সূত্রের ক্ষেত্রে মনে রাখতে হবে অঙ্কের মধ্যে যদি ট্যাক্স রেট দেয়া থাকে তাহলে আয়ের সাথে 1 মাইনাস টি দিতে হবে। অর্থাৎ এই যে এখানে যে আয় আছে না, এই আয়ের সাথে কি দিব? 1 মাইনাস টি। এখানে যে আয় আছে আয়ের সাথে কি দিব? 1 মাইনাস টি। যদি ট্যাক্স রেট থাকে তাহলে আয়ের সাথে কি হবে? 1 মাইনাস টি। টি মানে হলো ট্যাক্স রেট। মনে থাকবে? ট্যাক্স। জি স্যার। আর যদি ট্যাক্স না থাকে তাহলে সূত্র এখানে যা আছে হুবহুব তাই লিখব। তাহলে প্রথম সূত্র লিখব যখন n এর মান থাকবে তখন, 2 নাম্বারটা লিখব যখন n এর মান থাকবে না তখন। আর উভয় সূত্রের ক্ষেত্রে যদি ট্যাক্স থাকে তাহলে আয়ের সাথে কি করব? 1 মাইনাস ট্যাক্স রেট। 1 মাইনাস ট্যাক্স দিব। আর সর্বশেষ যে কথা সেটা হচ্ছে যখন ঋণকৃত মূলধনের ব্যয় সম্পর্কে কোনো নির্দেশনা দেয়া থাকবে না, মানে কিছুই নাই, শুধুমাত্র ট্যাক্স অথবা কর্পোরেশন ট্যাক্স। শুধু ট্যাক্স যে কথা, কর্পোরেশন ট্যাক্স কি একই কথা, এই তথ্যটা দেওয়া থাকবে তখন কেডি সূত্র হচ্ছে কে আই ইন্টু 1 মাইনাস টি। মানে কে আই মানে হচ্ছে এই যে ডেট বা ডিবেঞ্চারের সাথে যে ইন্টারেস্ট দেখা থাকবে, যেমন আমাদের নর্মালি পাইতাম 10% ডেপ্ট, 9% ডেপ্ট, 5% ডেপ্ট। এই যে ডেপ্টের সাথে যে রেটটা উল্লেখ থাকে সেটাই কি হচ্ছে আমরা কে আই দ্বারা প্রকাশ করবো। সেটাই কি দ্বারা প্রকাশ করব? কে আই। এর সাথে 1 মাইনাস টি, টি মানে হচ্ছে ট্যাক্স। তাহলে কেডির সূত্র আমরা কয়টা পড়লাম? তিনটা। এই তিনটার যে কোনো একটা সূত্র আমাদের পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে হবে। এখন কখন কোনটা অ্যাপ্লাই করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। প্রশ্ন দেখে আপনাদের বলতে হবে যে স্যার আমি 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব নাকি 2 নাম্বার না 3 নাম্বার। তাহলে মনে রাখবেন কেডির সাথে আমাদের কোন ট্যাক্স আসে বলো তো দেখি? শুধু ট্যাক্স অথবা কি কর্পোরেশন ট্যাক্স। মনে থাকবে? কর্পোরেশন ট্যাক্স। জি স্যার। এরপর আমরা শিখব কেপি
মানে প্রিফারেন্স শেয়ার। কেপির সূত্র হচ্ছে তিনটা। কেপির সূত্র কয়টা? তিনটা। তিনটা। যখন এন এর মান থাকবে এই কেডি সূত্রটা যে কথা, এখানে কেপির সূত্র কি সেম, পরিবর্তন শুধুমাত্র এক জায়গায়। এই ডিবেঞ্চারের ক্ষেত্রে আসবে ইন্টারেস্ট, আর প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে আসবে শুধুমাত্র কি পিডি। পিডি মানে প্রিফারেন্ট ডিভিডেন্ড, মনে থাকবে? জি জি স্যার। স্যার। তাহলে ডিবেঞ্চারে মানে কেডি এবং প্রিফারেন্স শেয়ার মানে কেপি, এই দুইটা সূত্রের সাথে মিল আছে। কেডির ক্ষেত্রে আসবে আই, আর কেপির ক্ষেত্রে কি আসবে বলো দেখি? পিডি, PD প্রেফারেন্ট ডিভিডেন্ড। কথাটা কিন্তু মনে জানি থাকে, ঠিক আছে? তাহলে এন এর মান থাকলে সে আগেরটা, আর এন এর মান যদি না থাকে তাহলে সেই আগের সূত্রটাই, শুধু আয়ের পরিবর্তে কি পিডি। এবং পরিবর্তন হচ্ছে ডিবেঞ্চারের ক্ষেত্রে আসবে শুধু ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স, আর প্রিফারেন্সের ক্ষেত্রে আসবে শুধুমাত্র ডিভিডেন্ড ট্যাক্স। কি ট্যাক্স বলো দেখি? ডিভিডেন্ড ডিভিডেন্ড ট্যাক্স। ডিভিডেন্ড ট্যাক্স যদি থাকে তাহলে এই যে পিডি, এই যে পিডি, এই পিডির সাথে হবে 1 মাইনাস ডিটি। ডিটি মানে হচ্ছে ডিভিডেন্ড ট্যাক্স, মনে থাকবে? জি স্যার। তাহলে জি স্যার। ডিবেঞ্চারের সাথে আসে শুধু ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স। প্রিফারেন্সের ক্ষেত্রে কোন ট্যাক্স বলো তুই কি? ডিভিডেন্ড Dividend tax. ট্যাক্স। ডিভিডেন্ড ট্যাক্স। মনে জানি থাকে কোন ট্যাক্স কোনটার ক্ষেত্রে আসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, না মনে রাখলে কিন্তু অঙ্ক পারবা না। এখন 3 নাম্বার যে কথা সেটা আছে, যেমন এখানে ঋণকৃত মূলধন ব্যয় সম্পর্কে যদি কোনো নির্দেশনা দেওয়া না থাকে তাহলে কেডি সূত্র কি ছিল? কে আই ইন্টু 1 মাইনাস কি ট্যাক্স রেট। ট্যাক্স। আর এখানে কেন ধরা হচ্ছে, যখন অগ্রাধিকার শেয়ারে মূলধন ব্যয় সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া থাকবে না, তখন অগ্রাধিকার শেয়ার গায়ে যে সুদের হার লেখা থাকবে সেটাই হচ্ছে অগ্রাধিকার শেয়ারে মূলধন ব্যয়, অর্থাৎ প্রিফারেন্স শেয়ারের সাথে যে পার্সেন্ট লেখা থাকবে সেটাই হচ্ছে কেপি, মনে থাকবে? জি স্যার। তাহলে এই কেডি এবং কেপির মধ্যে 3 নম্বর সূত্রের পার্থক্য হচ্ছে কেডির ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করতে হয়, আর কেপির ক্ষেত্রে সূত্র না, যেটা থাকে সেটাই কি কেপির মান, মনে থাকবে? কেপি। জি স্যার। তাহলে আমি দুইটা সূত্র ইন্ডিভিজুয়াল ভাবে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি সূত্রগুলি ধরবো, নাম বলে বলে জিজ্ঞাসা করবো। মনে রাখবেন, সবাই ভালো করে পড়বেন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এরপরে ক্লাস অঙ্কগুলি জাস্ট অঙ্ক প্র্যাকটিস করব। তাহলে আমরা ডিবেঞ্চার এবং প্রিফারেন্স শেয়ারের তিনটা মোট কয়টা সূত্র দেখলাম আমরা? 6টা। এরপর আমরা আসবো হচ্ছে কমন শেয়ার বা ইকুইটি শেয়ার। কমন শেয়ার বা ইকুইটি শেয়ার থেকে আমরা কি বের করি? কেপি না কে ই না কে আর, বলো দেখি? এই কে ই। কেই। কে এই সূত্রটা সব সময় একটা সূত্র হবে। সবসময় কয়টা সূত্র? একটা। একটা সূত্র, যার সূত্র হচ্ছে D1 ডিভাইডেড বাই P0 মাইনাস F প্লাস Z ইন্টু 100। এখন এই D1 নিয়ে আমরা এর আগের চ্যাপ্টার আলোচনা করছিলাম। D1 মানে কি? ডিভিডেন্ড সময় অতীত না বর্তমান না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। ভবিষ্যৎ। তো আমাদের প্রশ্নে D0 এবং D1 এর কথা বলছিলাম। D0টা কি? ডিভিডেন্ড সম্পর্কে অতীত বা বর্তমান, আর D1 মানে কি? ডিভিডেন্ড সম্পর্কে কি থাকবে? ভবিষ্যৎ। ভবিষ্যৎ। এখন D0 দিয়ে থাকে, D0 থেকে D1টা বের করার সূত্র একজন বলেন তো দেখি? T0 into 1 minus G. গুড। তাহলে D1 এর সূত্র হচ্ছে D0 ইন্টু 1 মাইনাস জি। এটা আমরা এর আগের চ্যাপ্টারে পড়ে আসছি। তো D1 যদি সরাসরি দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ মান বসাবো, যদি না থাকে তাহলে এই সূত্রের মাধ্যমে D1টা বের করে নিব। P0 হচ্ছে শেয়ারের বর্তমান মূল্য, F মানে হচ্ছে ফুলডেশন কস্ট মানে উত্তোলন ব্যয়, G মানে হচ্ছে গ্রোথ রেট ইন্টু 100। তাহলে কমন শেয়ারের সূত্র কয়টা বললাম বলো দেখি? একটা। কমন শেয়ারের আর কোনো সূত্র নাই, কে এই সূত্রে একটাই ফিক্সড। এরপর হচ্ছে রিটেন আর্নিং, যেটাকে আমরা বলবো হচ্ছে শর্টকাটে কি বলবো? কে আর। কে আর এর সূত্র একটাই, যার সূত্র হচ্ছে কে ই ইন্টু 1 মাইনাস পিটি। তাহলে কে আর এর সূত্র কি? কে ই ইন্টু 1 মাইনাস পিটি। পিটি। এন্ড পিটি মানে হচ্ছে পার্সোনাল ট্যাক্স। পিটি মানে কি? পার্সোনাল ট্যাক্স। পার্সোনাল ট্যাক্স। এখন বলতে পারেন এখানে যে কে ইলাম, এই কে যে 3 নম্বরে যেটা শিখছি সেটা না, এই কে ই সূত্রটা তোমাকে স্পেশালি এই সূত্র অ্যাপ্লাই করে বের করতে হবে। কে সূত্র কি? D1 ডিভাইডেড বাই P0 প্লাস কি জি। এই সূত্র অ্যাপ্লাই করে যে কেই বের করবো সেটাই হচ্ছে আমাদের এই কেই। আবার পারো তো এই 3 নম্বর সূত্রে যে কেই পাইছো ওইটাই দিয়ে যদি কে আর করো তাহলে অঙ্ক কিন্তু ভুল, মনে থাকবে? জি স্যার। তাহলে কে আর এর সূত্র কি? কে ই ইন্টু 1 মাইনাস PT. পিটি। এই কেই বের করার সূত্রটা কি? কে আর এর ক্ষেত্রে কেই বের করার সূত্র কি? D1 by P0 plus G।
ওকে, আবার দেখবা কখনো কখনো আমাদের প্রশ্নে 3 নম্বর প্রশ্নের মধ্যে এফও থাকবে না, এফ থাকবে না। যখন এফ থাকবে না তখন এই সূত্র যেটা আর এই সূত্রটা কি সেম হয়ে যাবে। ঠিক আছে, তো এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নাই। আপনারা সবসময় মনে রাখবেন কে আর নির্ণয় করার ক্ষেত্রে যে কেই সূত্র হচ্ছে এইটা, d1 ডিভাইডেড p0 প্লাস কি জি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 4টা মূলধন ব্যয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই সূত্রের বাহিরে আর আমাদের এই চ্যাপ্টারে কোনো সূত্র নাই, সাফ কথা। তাহলে আমরা এই 4টার ব্যয় বের করার ক্ষেত্রে টোটাল ট্যাক্স রেট পাইলাম 3টা। কয়টা ট্যাক্স রেট বলো দেখি? 3টা। একটা হচ্ছে শুধু ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স, যেটা আসে কোন ক্ষেত্রে? কেডি নির্ণয় করার ক্ষেত্রে। ডিভিডেন্ড ট্যাক্সটা আছে কি নির্ণয় করার ক্ষেত্রে? কেপি পার্সোনাল ট্যাক্স আসে কি নির্ণয় করার ক্ষেত্রে? পার্সোনাল কেয়ার। শুধুমাত্র মনে রাখবেন কেই নির্ণয় করার ক্ষেত্রে কোনো ট্যাক্সের প্রয়োজন নাই। মনে থাকবে কথা? জি স্যার। তাহলে আলোচনা শেষ। এরপর আমাদের কিছু নোট আছে। 1 নম্বর হেল্পারে লেখা আছে ফুল ডেশন কস্টের টাকার কোন টাকার উপর ধরবো এই সম্পর্কে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা কার উপর ধরবো? ফেস ভ্যালু। 2 নম্বর নোটটা আমরা পরে পড়বো, যখন এটা লাগবে তখন পড়বো, এখন এটা পরে কোনো লাভ নাই। 3 নম্বর লেখা আছে কর্পোরেট ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স বা মার্জিনাল ট্যাক্স বা শুধু ট্যাক্স। এই 4টার কথা সেম, এটা শুধুমাত্র আসবে কি নির্ণয় করার ক্ষেত্রে? কেডি নির্ণয় করার ক্ষেত্রে। কেডি। ডিভিডেন্ড ট্যাক্স আসবে শুধুমাত্র কি নির্ণয় করার ক্ষেত্রে? কেপির ক্ষেত্রে। আর পার্সোনাল ট্যাক্স আসবে কি নির্ণয় করার ক্ষেত্রে? কেআর। এই ট্যাক্সের তিনটা 3 জায়গায় আসে। কেই নির্ণয় করার ক্ষেত্রে কোনো ট্যাক্সের প্রয়োজন নেই। কথাটা জানি মাথায় থাকে, মনে থাকবে তো? জি স্যার। ওকে, তাহলে এইগুলা দিয়ে আমরা কেডি কে বিকে আর বের করবো। এখন আমাদের অরিজিনাল যেটা সেটা হচ্ছে WACC। WACC, এই WACC বের করার সূত্র হচ্ছে 2টা ফর্মুলা, একটা হলো টেবিল মেথড আর একটা হচ্ছে ইকুয়েশন মেথড। এখন কোন মেথডে আমরা করবো? টেবিল মেথডে করলে আমাদের অঙ্কটা করতে সময় লাগবে। এই টেবিল করে সলভ করতে করতেই পর্যন্ত এই ইকুয়েশন মেথডের মধ্যে আমরা অ্যান্সারই বের করা পারবো, লেখা তো দূরের কথাই। তাহলে আমরা টেবিল মেথডটা করবো না, আমরা কোন মেথড করবো? ইকুয়েশন। তাহলে ইকুয়েশন মেথডের ক্ষেত্রে সূত্র কি স্যার? ইকুয়েশন মেথডের ক্ষেত্রে সূত্র হচ্ছে প্রথমে WE ইন্টু KE। তাহলে কে এর সাথে আসবে কি? WE। তাহলে কেপির সাথে কি আসবে? WP। তাহলে কে এর সাথে কি আসবে? WD। তাহলে কে এর সাথে কি আসবে? WR। তাহলে KE KP KR KD, এটা তো আমরা জানি নাকি? তাহলে নতুন কি স্যার? নতুন হচ্ছে স্যার WD WR WP এবং WE কি? W কথাটা মানে হচ্ছে, W এর কথা মানে হচ্ছে ওয়েট। কি বলো দেখি? ওয়েট সম্পর্কে প্রশ্নে দেয়া থাকবে যে ওয়েট কার কত। যদি না থাকে তাহলে সবাইকে কি ধরতে হবে? সমান ধরতে হবে। আর যদি প্রশ্নে ডিরেকশন থাকে ওই ডিরেকশন অনুযায়ী ওয়েট বের করতে হবে, না থাকলে কি করতে হবে? সমান ধরতে হবে। ঠিক আছে, এখন ওয়েটটা আমরা কিভাবে বের করব? মনে করো কমন শেয়ারের টাকা দিয়ে আছে 1 লাখ টাকা, প্রিফারেন্স শেয়ারের টাকা দিয়ে আছে 50,000, ডেপ্টের টাকা দিয়ে আছে মনে করো 20,000 টাকা, আর রিটেন আর্নিং এর টাকা দিয়ে আছে 30,000 টাকা। তাহলে এই সবগুলো মিলা হবে 2 লাখ টাকা। ঠিক আছে না? এই টাকা যখন দিয়ে আছে তখন এখান থেকে আমরা এই কমন শেয়ারের জন্য আমরা বের করব WE, প্রিফারেন্স শেয়ারের জন্য কি বের করব? WP। ডেপ্টের জন্য বের করব D। আর রিটার্নিং এর জন্য বের করব WR। এবার আসেন তাহলে কিভাবে বের করব? তাহলে WE বের করার ক্ষেত্রে ইকুইটি কমন শেয়ারের টাকা হচ্ছে 1 লাখ টাকা। তাহলে এই 1 লাখ টাকা কত টাকার মধ্যে? 2 লাখ টাকার মধ্যে। 1 লাখ রে 2 লাখ দ্বারা ভাগ করলে আমরা WE এর মান পাবো। তাহলে WP বের করব কিভাবে? 50,000 কে 2 লাখ দিয়ে ভাগ। গুড। WD বের করব কিভাবে? 20,000 কে 2 লাখ দিয়ে। আর WR টা
30,000 কে 2 লাখ দিয়ে ভাগ। কথা কি বুঝতেই পারছি? জি স্যার। তাহলে আমি ডাব্লিউই, ডাব্লিউপি, ডাব্লিউডি, ডাব্লিউআর সম্পর্কে বললাম, কেই, কেপি, কেডি, কেআর সম্পর্কে তো আগে আলোচনা করছি। তাহলে এই চ্যাপ্টার আলোচনায় এইটুকুই শেষ। এখন আমরা কিছু অঙ্ক শুরু করব। কথা বুঝতেই পারছি সবাই রে? জি স্যার। তো আসেন আমরা শুরুর থেকে অঙ্ক করব। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো ম্যাডাম। স্যার যদি মানে মেথডটা যদি উল্লেখ থাকে মানে যদি টেবুলার মেথড করতে বলে তখন টেবুলার মেথড করব, ওইরকম। কিন্তু কখনোই প্রশ্নে টেবুলার মেথড নেই, ইকুয়েশন লেখা থাকবে, শুধুমাত্র লেখা থাকবে ডাব্লিউসিসি বের করো। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। তো অতএব ওইটা নিয়ে তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এবার আমরা আসি আমাদের অঙ্কের মধ্যে এক্সারসাইজ 1। আমরা সিরিয়াল অঙ্ক শুরু করব। এক্সারসাইজ 1 2020 সালে তোমাদের প্রশ্ন আসছিল। প্রশ্নে লেখা আছে লিন্ডা কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচার আরএস আন্ডার। এখানে সোর্স দেওয়া আছে, টাকা দেওয়া আছে, কস্ট আফটার ট্যাক্স। এই কস্ট আফটার ট্যাক্স কথাটার মানে হচ্ছে কমন শেয়ারের ক্ষেত্রে কেই, ডিবেঞ্চারের ক্ষেত্রে হচ্ছে কেডি, প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে কেপি, রিটার্নিং ক্ষেত্রে হলো কেআর। ঠিক আছে? এগুলা সরাসরি কি প্রশ্নে দেওয়া আছে। আমরা যে তখন যে সূত্র পড়লাম ওই সূত্র অ্যাপ্লাই করে যে মানটা বের করতাম ওই মানগুলি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। যদি কস্ট আফটার ট্যাক্স থাকে, যদি বিফোর থাকে তাহলে আমাদের সূত্র ফালে মানগুলি বের করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমাদের স্যার। সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয় কেই, কেডি, কেপি, কেআরটা বের করা, এই অঙ্কে সরাসরি মানগুলি কি দেওয়া আছে। দেয়া আছে। আর যার যার টাকাগুলি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, তাহলে এই টাকায় থেকে গিয়ে ডাব্লিউই, ডাব্লিউডি, ডাব্লিউপি, ডাব্লিউআর কি বের করা পারবো? জি স্যার আচ্ছা পারবো। বলেন জি, দেখি স্যার। রিটার্ন থেকে বের করো ডাব্লিউআর। তাহলে ডাব্লিউআরটা বের করি কিভাবে? স্যার এটা 3 লাখকে 33 লাখ দিয়ে ভাগ করতে হবে। ভাগ করব, শেষ। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এখানে সরাসরি মানগুলি পাইলাম আর এখানে টাকাগুলি পাইলাম, যেখান থেকে আমরা ওয়েট বের করবো। এন্ড পোস্টে আরও অতিরিক্ত কোনো ডিরেকশন দিয়ে আছে কিনা, যদি ডিরেকশন দেওয়া থাকে তাহলে এগুলো চেঞ্জ হবে, যদি ডিরেকশন না থাকে তাহলে এগুলাই কি আমাদের মান ধরে অঙ্ক আগাইতে হবে। তো পোস্টে প্রথমে লেখা আছে দ্য কোম্পানি হ্যাজ মার্জিনাল ট্যাক্স। আমরা জানি মার্জিনাল ট্যাক্স যে কথা, কর্পোরেশন ট্যাক্স একই কথা, শুধু ট্যাক্স কি একই কথা, যেটা দিয়ে আছে কত একই পার্সেন্ট? কথা। 40%। 40% ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স বা শুধু ট্যাক্স, শুধু নির্ণয় করার ক্ষেত্রে কোনটা নির্ণয় করার ক্ষেত্রে আসবে? কেডি। কেডি। তাহলে কেডির যে 6% যে মানটা দিয়ে আছে এই মানটা হচ্ছে আমাদের আলাদা করে বের করতে হবে। কেই, কেপি, কে আর নেওয়ার কোনো মান থেকে যা আছে এটাই দিয়ে কাজ করবো। তো কেডির সূত্র আমরা বুঝলাম, যখন শুধুমাত্র ট্যাক্সের দেওয়া তখন কত নম্বর সূত্র অ্যাপ্লাই করলাম? 1, 2 না 3 নাম্বার? 3 নাম্বার। তো 3 নাম্বার সূত্র ছিল কেডি সমান সমান কে আই ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। ট্যাক্স রেট। তাহলে কে আই মানে হচ্ছে যে 6% মানে 0.06 ইন্টু 1 মাইনাস টি মানে হলো 40% মানে 0.40। এটা ক্যালকুলেশনে একটা মান আমরা পাবো। কথা বুঝতে পারছি? জি স্যার। সবাই কি কথা বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে কেডি সম্পর্কে কাজ শেষ। কেই, কেপি এবং কেআর আমাদের প্রশ্নে যা আছে এইটাই হচ্ছে অরিজিনাল মান। আর নিচে বলছে দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ইন দ্য নেক্সট ইয়ার। নেক্সট ইয়ারটা আমরা একটু পরে পড়বো, কারণ নেক্সট ইয়ারটা আমাদের রিকোয়ারমেন্ট 2 এর জন্য কাজে লাগবে। তো নেক্সট ইয়ার তথ্যটুকু পরে আসে, আগে 1 নাম্বার রিকমেন্ড করে নেই। প্রশ্নে বলছে কম্পিউট দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, মানে ডাব্লিউএসিসি বের করতে বলছে। এখানে কখনোই মেথডের কথা উল্লেখ হবে না, টেবুলার মেথড করতে হবে নাকি ইকুয়েশন মেথড লিখতে হবে। তো আমরা সবসময় কোন মেথড করব? ইকুয়েশন মেথড। ইকুয়েশন মেথডের যে সূত্র আমরা জানলাম, সূত্রটা একটু বলেন যদি কি একজন, এই সিরিয়ালি বলবেন, জামা আছে মানে সিরিয়াল অনুযায়ী বলেন। ডাব্লিউ ই একজন বলেন। WEKE, WDKD, WP, KP, WR, KR। গুড, ধন্যবাদ। তাহলে ও যে সূত্র বললো ওই সূত্রটা আমাদের 100% কি আছে, ঠিক আছে, এই সিরিয়াল ওয়াইজ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ডাব্লিউই বের করব, 15 লাখের কত দ্বারা ভাগ করব? 33 লাখ দিয়ে। 33 লাখ। আর ডাব্লিউই এর মান তো আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আছে নাকি? জি স্যার। তাহলে আমরা দেখো তো সবাই সলিউশন পিডিএফটা কি সবাই দেখতেছি কিনা?
জি স্যার জি স্যার তাহলে কে এর মানটা প্রশ্নে ছিল 10% আর ডাব্লিউ এর মানটা এই 15 লাখে 33 লাখ দ্বারা ভাগ করে মান হয়েছে পয়েন্ট কত 45 ক্লিয়ার। জি স্যার। এবার জি স্যার 2 নাম্বারটা ডিবেঞ্চার ক্ষেত্রে ডাব্লিউডি বের করব 10 লাখে কত দ্বারা ভাগ 33 লাখ দিয়ে আর ডিবেঞ্চার থেকে বের করি কেডি হচ্ছে এখানে ক্যালকুলেশন করে যে মানটা হবে এটা, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন করে আমরা মান বের করব হচ্ছে 0.06 স্যার 0.036 আসে। 0.03 6 আর হলো গিয়ে ডাব্লিউডি এর মান পাইলাম ওই যেখানে 10 লাখে 33 দ্বারা ভাগ করে কত 0.30। 0 এবার প্রিফারেন্সিয়ার ক্ষেত্রে আমাদের ডাব্লিউপি লাগবে, তাহলে 5 লাখে কত দ্বারা ভাগ করব 33 লাখ 33 লাখ 33 লাখ দ্বারা ভাগ করব। আর কেপি আমার প্রশ্ন দিয়ে আছে কত 8 নাকি, আর এখানে জি স্যার। 8 মানে 0.08 আর এখানে 33 ভাগ করলে 0.15। এরপরে ডাব্লিউ আর বের করব 3 লাখে কত দ্বারা ভাগ করব 33 লাখ 33 লাখ ভাগ করে ডাব্লিউ আর কে আর তোমাদের প্রশ্নে দিয়ে আছে কত বলো দেখি। 5% 5% তাহলে এখানে লেখা আছে 5% মানে 0.05 আর ওইটাকে যদি ভাগ করি এই 3 লাখে 33টা যদি ভাগ করি মান পাবো পয়েন্ট কত 10। বুঝতে পারছি। জি জি স্যার স্যার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা মান পাবো হচ্ছে এই যে আমাদের প্রশ্নে অ্যান্সার দিছে 8.0305 ক্লিয়ার। জি স্যার। জি আর স্যার এখানে সরাসরি 8% লেখা হয়েছে, তাহলে এটা আপনারা কি বুঝতে পারছেন। জি স্যার জি স্যার তো দেখা কি ভুল হয়েছে মানে হ্যাঁ একটা এখানে 0.0 একটা মান একটু ভুল আছে, সেই মানটা কোনটা এই যে কেডির মানটা এখানে ক্যালকুলেশনে কত হয় একটু ক্যালকুলেটর বলো তো দেখি। 0.036 0.036 এখানে ওই মানটা হবে 0. কত বললা 0.036। 6 এখন এই মানটা দিয়ে ক্যালকুলেশন করে কত এখানে তো কস্ট অফ ট্যাক্স আছে না, তাহলে সরি স্যার আবার ট্যাক্স রেটটা বাদ দিতে হবে কেন? ও আচ্ছা আমাদের এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ যেহেতু আমাদের প্রশ্নে কস্ট আফটার ট্যাক্স লেখা আছে তার মানে এগুলা সবার সাথে আমাদের ট্যাক্সটা বাদ দিয়ে আছে, ঠিক আছে। যেহেতু বাদ দিয়ে আছে তার মানে কেডি নির্ণয় করার ক্ষেত্রে আর ট্যাক্সটা আসবে না, যেটা আমাদের এখানে ভুল আছে। হ্যাঁ মার্জিনাল ট্যাক্সটা দিছে জানি তুমি ভুল করো এর জন্য। তাহলে যেহেতু আফটার ট্যাক্স লেখা যদি বিফোর থাকতো তাহলে অবশ্যই আমরা কেডি সূত্র লিখতাম কে ইন্টু 1 মাইনাস ট্যাক্স, এই সূত্রে অ্যাপ্লাই যেটা হতো সেটাই। যেহেতু আফটার লেখা আছে তার মানে ট্যাক্সটা বাদ দিয়ে আছে, আফটার লেখার পরে ট্যাক্সের যেহেতু দিয়ে আছে তার মানে এটা তোমাকে কনফিউশন করার জন্য দিছে। তার মানে এই সূত্রে অ্যাপ্লাই করে আর কেডি বের করার দরকার নাই, যেটা আছে সেটাই আমাদের প্রশ্নের আনসার, সেটাই হবে আমাদের কেডি, ঠিক আছে। তার মানে আমাদের এখানে যেটা আছে সেটাই ঠিক আছে 0.06 হবে। এটা একটু ক্যালকুলেশন করেন যেখানে যে 8.0305 পাবেন, ঠিক আছে ম্যাডাম। ওই যে প্রশ্ন করছিলেন যেহেতু আফটার স্যার। ট্যাক্স দিয়ে আছে তার মানে ট্যাক্স আর বাদ যাবে না, যদি বিফোর ট্যাক্স থাকতো তাহলে অবশ্যই আমরা বাদ দিতাম, ঠিক আছে। জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই যে আফটার ট্যাক্সটা দেওয়া আছে আমাদের, হুম এখন যদি অন্য কোনো যেমন প্রিফারেন্ট ডিভিডেন্ডে যদি আমাদের ট্যাক্সটা দেওয়া থাকতো তাহলে কি ওইটাই কি ধরতাম নাকি ওটা বাদ দিয়ে আমাদের ওই যে আফটার ট্যাক্স যেটা দেওয়া থাকতো ওইটাই ধরতাম? যেহেতু আফটার দিয়ে আছে আর কোনো ট্যাক্স বাদ যাবে না, যেটা আছে ওইটাই আনসার, ঠিক আছে। যেটা আছে ওইটাই কেপি ওইটাই কে আর ওইটাই কেডি, ঠিক আছে। জি স্যার ওকে আর এই যে ডাব্লিউ যে মানগুলি আমরা মুখে মুখে বের করলাম সেই মানগুলি এখানে ক্যালকুলেশনে দেখিয়ে দিয়েছে, আপনি চাইলে এই মানগুলি দেখিয়ে দিতে পারেন, ঠিক আছে। জি স্যার। এবার আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট আসি। 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে যে হাউ মাচ অ্যামাউন্ট শুড বি ফিনান্স ফর অ্যাডিশনাল ক্যাপিটাল ফ্রম ইচ সোর্স। এটা করার জন্য আপনাকে 2 নাম্বার রিকোয়ারমেন্ট পড়ি। প্রশ্ন বলছে ইন দ্য নেক্সট ইয়ার কোম্পানি উড বি নিডেড অ্যাডিশনাল ক্যাপিটাল 7 লাখ টাকা। বলছে পরের বছর কোম্পানি আরও 7 লাখ টাকা কি প্রয়োজন, বর্তমানে আছে কত টাকা 33 লাখ। 33 লাখ আরও 7 লাখ টাকা প্রয়োজন। এখন বলছে এই 7 লাখ টাকা বলছে যে হাউ মাস অ্যামাউন্ট শুড বি ফিনান্স ফর অ্যাডিশনাল ক্যাপিটাল, ওই যে অতিরিক্ত যে মূলধনটা ফর ইচ সোর্স, মানে এই 7 লাখ টাকার মধ্যে
এই প্রত্যেকটা সোর্সের কত কত টাকা লাগবে এটা আমাদের বের করতে হবে। তাহলে কীভাবে বের করব? সিম্পল জিনিস, আমাদের কমন শেয়ারের টাকা ছিল 15 লাখ টাকা। কত টাকার মধ্যে? 33 লাখ 33 টাকা। লাখের মধ্যে। 15 লাখের যখন 33 দ্বারা ভাগ করতে তখন মান হবে 1 টাকার মান। এখন আমার কত টাকার মধ্যে লাগবে? 7 লাখ টাকার মধ্যে লাগবে। তাহলে 7 লাখ দ্বারা কি করব? গুণ করব। তাহলে আমরা মান পাবো, কমন শেয়ারের মান পাবো 3,18,182 টাকা। ডিবেঞ্চারের ক্ষেত্রে কি 10 লাখের 33 দ্বারা যদি ভাগ করি মান পাবো 1 টাকার মান। কয় টাকার মধ্যে লাগবে? 7 লাখ টাকা। তাহলে 7 লাখ দ্বারা গুণ করলে মান পাবো 2,12,121 টাকা। তারপর কমন শেয়ার প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে কি 5 লাখের 33 দ্বারা ভাগ করব, 7 লাখ দ্বারা গুণ করব। 3 লাখের 33 দ্বারা ভাগ, 7 লাখ দ্বারা গুণ, যার যার টাকাগুলো বের হবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। স্যার এটা কি আমাদের ওই যে WR তারপরে WE যে মানটা বের করলাম, ওই বের করার মানটা দিয়ে কি আমরা 7 লাখ দিয়ে গুণ করে দিলে হবে না? ওটা ওই যে আমরা স্যার প্রথম যে বের করলাম হ্যাঁ, WE তারপর WD, হ্যাঁ। এটা তো আমরা স্যার এটা তো আমরা ইয়া দিয়ে বের করে তো বের করছি না ভাগ করে, তো আমরা যদি ওটা 7 লাখ দিয়ে গুণ করে দেই তাহলে তো আমাদের অ্যামাউন্ট আসবে, তাই না? এই যে এই মানটা দিয়ে তুমি এটা ক্যালকুলেশন করতে চাইতেছো, তাই তো? হ্যাঁ তুমি ক্যালকুলেশন করো, 7 লাখ রে 0.45 দ্বারা গুণ করো। গুণ করছো? 3,15,000 আসে। 3,15,000 হয়, আর এখানে হয়েছে 3,18,100 কত? 82। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তার মানে তোমারটা ভুল আছে। এক্সারসাইজ এক না আর কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে এক্সারসাইজ স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো ভাই। স্যার, ওই তো ওয়ানে হচ্ছে আমরা যে সূত্রটা পড়ছিলাম WE হচ্ছে KE, তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার সলিউশনে ছিল হচ্ছে KE আর WE, ভাই তো ওটা ওই ক্ষেত্রে কি আর্টিস্ট আগে করে পরে যদি আমরা শোনো, সলিউশন করি এটা সেক্ষেত্রে তো কি WBO কে কোনো ইফেক্ট করবে কিনা? গুণ অবস্থার ক্ষেত্রে WD আগে আর WE আগে পরে কোনো সমস্যা, কারণ দুইটা তো গুণ। এটা আগে দিয়া আর এটা পরে দিয়া গুণ করলে তো মানে কি, ঠিক আচ্ছা আছে? তবে সিকোয়েন্সটা রাখতে হবে, যদি কে টা আগে জি দাও তাহলে স্যার। সবার ক্ষেত্রে কে টা আগে দিতে হবে, ঠিক আছে? আর যদি ডাব্লিউটা আগে দাও তাহলে সবার ক্ষেত্রে জি স্যার। ডাব্লিউটা আগে দিতে হবে, ঠিক আছে ভাই? জি জি স্যার। ওকে, তাহলে আশা করি এক্সারসাইজ 1 নাম্বারটা বুঝতে পারছি। এখন আমরা এক্সারসাইজ 2 এ চলে যাব। এটা 2020 সালে পার্ট বিতে আসছিল। এখানে আমাদের 4টা সোর্স দিয়ে আছে, 4টা সোর্সের টাকা দিয়ে আছে। এখানে আমাদের লেখা আছে কস্ট আফটার ট্যাক্স, তার মানে এখানে আমাদের সরাসরি কেডি পিকে আর দিয়ে আছে। এখানে ট্যাক্সের থাকলেও ওগুলো কোনো কাজ আমাদের হবে নাকি হবে না? হবে না। হবে না। বলছে কম্পিউট দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, WCC বের করতে বলছে, ঠিক আছে? তাহলে WCC এ মানে এই অঙ্কের এই 1 নাম্বার রিকোয়ারমেন্টটা। তাহলে এই অঙ্কে কি 1 নাম্বার রিকোয়ারমেন্টটা পারবো আমরা? জি স্যার। তাহলে বলেন জি যদি স্যার। এই অঙ্কে WE টা বের করব কিভাবে? স্যার 5 লাখকে 10,50,000 দিয়ে ভাগ। তাহলে হবে WE আর KE টা দিয়ে আছে পয়েন্ট কত? 10। দুইটা গুণ করব। WP 2 লাখ ভাগ কত? 10,50,000, যা হবে এটা W এর 10,50,000। মান, আর WE KP কত দিয়ে আছে? পয়েন্ট কত? 1। 1 2 1 2 ইন্ডিভিজুয়াল ভাবে গুণ করলে আমাদের মানটা হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। জি তো স্যার। 2 নম্বর অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকবে। এরপর আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। মিউট করেন, কথা বলা শেষ, মাইক্রোফোন অফ থাকবে। 2020 সালে এটাও পার্ট বি এর একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা বলছে মার্কেট প্রাইস অফ কমন শেয়ার অফ মুন কোম্পানি লিমিটেড ইজ টাকা 110 টাকা পার শেয়ার। তাহলে একটা শেয়ারের মার্কেট প্রাইস দিয়ে আছে 110 টাকা। মার্কেট প্রাইসকে আমরা প্রকাশ করি P0 দ্বারা। কি দ্বারা বলো দেখি? P0 P0 এন্ড ডিভিডেন্ড পার শেয়ার, ডিভিডেন্ডের মান দিয়ে আছে পার শেয়ার কয় টাকা? 10 টাকা। 10 টাকা। তাহলে এই ডিভিডেন্ডটা অতীত, বর্তমান না ভবিষ্যৎ এই সম্পর্কে কোনো কিছুই বলা নাই। তো এইটা দেখে তোমাকে আগে ডিরেকশন দিয়ে বুঝতে হবে এটা কি অতীত, বর্তমান না ভবিষ্যৎ। যেহেতু 110 টাকা কি মার্কেট প্রাইস না? মার্কেট প্রাইস তো বর্তমান মূল্য কি বুঝাইছে নাকি? জি স্যার। তাহলে এই ডিভিডেন্ডটা কি? বর্তমান। তাহলে অতীত বা বর্তমান থাকলে D0 হয় না D1 হয় বলো দেখি?
D0 তাহলে D0 D0 মান দিয়ে আছে কয় টাকা? 10 টাকা। আমাদের লাগবে হচ্ছে বর্ষ করার ক্ষেত্রে লাগবে কি D1। তাহলে D1 বের করে শুধু কি D0 ইনটু 1 প্লাস, জি 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 তাহলে D0 মান হচ্ছে 10 ইনটু 1 প্লাস জি এর মান। জি এর মানটা বলেছে এক্সপেক্টেড গ্রোথ রেট কত পার্সেন্ট? 5%, 5% মানে 0.05 না 0.50? 0.05 0.50 0.05, 50 না, 0.05 বলছে ক্যালকুলেট দ্য কস্ট অফ রিটেন আর্নিং। তো রিটেন আর্নিং মানে কি, কেপি না কে আর বের করতে হচ্ছে বলো দেখি? KR কে আর, গুড। কে আর সূত্রটা একটু বলেন তো দেখি। বলেন, কে আর এর সূত্র একটা পড়াইছি। কে আর এর সূত্র কি? কে ই ইনটু, E into 1 minus PT. গুড। এখন এই কে আর এর ক্ষেত্রে যে কেই লাগে, এই কে এটা স্পেশাল ভাবে আমাদের কি করতে হবে? বের করতে হবে। যার সূত্রটা কি বলেন তো দেখি? D1 ভাগ P0 ইন প্লাস G গুড, ধন্যবাদ, ভালো পারছে। তাহলে D1 এর মানটা এনে ক্যালকুলেশন কত হয় একটু বলেন? 10.5 10.5, 10.5। P0 এর মান দিয়ে আছে 110 আর G এর মান হবে 0.05। কত হয়? $0.145 145 0.145, তাই তো? ওকে, তাহলে এখানে মান বসাই। কে এর মান হচ্ছে 0.145 ইন্টু 1 মাইনাস পিটি। পিটি মান আমাদের দিয়ে আছে কত পার্সেন্ট? 40%। এটা ক্যালকুলেশন করে 100 দ্বারা গুণ করে দেওয়া তো 8.45 হয় কিনা? হয়েছে? স্যার 8.7 আসতেছে 8.7 আছে। 8.7, স্যার 8.7, 8.7 আর এখানে আছে 45। দশমিক পর না মিলে কোনো সমস্যা নাই। তারপর আমরা এক্সারসাইজ 3 নাম্বার একটু দেখি আমরা কি করছি। এক্সারসাইজ 3-এ 10.5, P0 এর মান 110, 0.05, 14.55। ঠিক আছে? তোমরা কত পড়ছিলা? 8.7 আছে। হাট। ও, এটা কে আগে এর মানটা তোমার 14 কত বলছিল এখানে? 0.145। 0.14। এখানে আছে 14 কত? 55। তাহলে 14.55 ইন্টু 1 মাইনাস ট্যাগ। এখানে ক্যালকুলেশন করো তো। ভাইয়া ভাইয়া না 100 দিয়ে আবার গুণ করছে তো এই কারণে 14.55 একই হয়েছে। একই, হ্যাঁ, 100 দ্বারা গুণ আর না করা কি একই কথা। তোমার আছে 8 পয়েন্ট কত? 7 না? জি স্যার, এখানে আছে 73, 8.7। এখানে আছে 73, একই কথা। 70 আর 73 একই জিনিস, ঠিক আছে? ওই 100 দ্বারা গুণ করা আর না করার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতে পারছি সবাই রে? জি স্যার। জি স্যার, জি স্যার। তাহলে এখন আসবো আমরা হচ্ছে 4 নম্বর অঙ্কে। এটা আমাদের আজকের সর্বশেষ অঙ্ক। এরপর আমি কিছু বাসায় কাজ দিব। 10 পর্যন্ত বাসায় কাজ থাকবে তোমাদের আজকে, ঠিক আছে? তো প্রশ্নটা বলা আছে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ ABC কোম্পানি ইজ অ্যাজ ফলো। এখানে 8% ডিভেঞ্চার দিয়ে আছে 1 লাখ টাকা। এই যে ডিভেঞ্চারের সাথে যেটা লেখা আছে পার্সেন্ট, এই পার্সেন্টকে আমরা বলবো হচ্ছে কেআই। কি বলবো বলো দেখি? KI, কেআই। প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে লেখা আছে 12%। প্রিফারেন্স শেয়ারের সম্পর্কে যদি নিচে কোনো তথ্য দেওয়া না থাকে তাহলে এইটাই হবে সরাসরি কার মান বলো দেখি? কেপি KP মান, সরাসরি মান। কেপির মান 12% যদি কোনো তথ্য দেওয়া না থাকে। এবার কমন শেয়ার দেওয়া আছে 1,20,000। কমন শেয়ার থেকে আমরা কি বের করি? KE, আর রিটার্নে দেওয়া আছে 30,000। রিটার্ন থেকে কি বের করি? KR টোটাল টাকা দেওয়া আছে 3 লাখ টাকা। এই 3 লক্ষ টাকার আমরা যদি WD বের করি তাহলে 1 লাখ ভাগ কত হবে? 3 লাখ, WP যদি বের করি 50,000 50,000 তাহলে 3 লাখ। এই ওয়েটের মান নিয়ে কোনো সমস্যা আছে আপনাদের?
জি না না স্যার। স্যার না আমাদের স্যার। লাগবে ডাব্লিউ কেপি কেডি কেআর এগুলো লাগবে। এই মান সময় আমার নিচে বলা আছে দ্য কমন শেয়ার। এই যে কমন শেয়ার মানে হচ্ছে এই কমন শেয়ার মানে কেই সম্পর্কে ডিরেকশন বলা আছে যে কমন শেয়ার অফ দ্য কোম্পানি সেলস ফর টাকা 30 টাকা। তাহলে কমন শেয়ারের ক্ষেত্রে যে সেলসটা সেটাকে আমরা প্রকাশ করি P0 দ্বারা। কি দ্বারা বলো দেখি? জিরো। P0 জিরো বলছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য কোম্পানি উইল পে নেক্সট ইয়ার এ ডিভিডেন্ড টাকা 2.5 পার শেয়ার। তাহলে 2.5 পার শেয়ার দিয়ে আছে, এটা কি নেক্সট ইয়ারের জন্য, তার মানে অতীত বর্তমানে ভবিষ্যৎ। ভবিষ্যৎ ভবিষ্যৎ তার মানে এটা ভবিষ্যৎ। কি 2.5 কি D0 মান না D1 এর মান? D1 এর D1 এর মানটা এই অঙ্কে কি সরাসরি দেওয়া আছে। ওই যে D0 × 1 + 0 সূত্র অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। দ্যাট উইল গ্রো এ 4% ফরএভার, মানে বলছে যে গ্রোথ রেটটা 4% ফরএভার, মানে কি আজীবন পর্যন্ত 4% করে পাবে। তার মানে জি এর মানটা দিয়ে আছে। তাহলে এই শুরু থেকে এই পর্যন্ত যে তথ্যটুকু পড়লাম, এই পুরো তথ্য হচ্ছে কেই সম্পর্কে ডিরেকশন দিয়ে আছে। এরপরে বলছে প্রিফারেন্স শেয়ার। তাহলে প্রিফারেন্স শেয়ারটা পরে আসে, আগে কেইটা বের করে নেই নাকি? এখন বলেন কেই বের করার সূত্র কি? কেই বের করার সূত্র একটা বুঝলাম তোমাদের। D1 ভাগ P0 প্লাস G। P0 এর সাথে একটা জিনিস ছিল, ভালো করে বলো। P0 মাইনাস minus এফ মাইনাস এফ গুড। P0 - F + G * কি 100 ছিল। 100 100 ধন্যবাদ। তাহলে সূত্র কিছু না কিছু মনে আছে। আমরা পুরো তথ্যটা পড়ে নেই, যদি কিছু আরো কিছু তথ্য বাকি থাকে। প্রশ্নে বলছে দ্য মার্কেট প্রাইস অফ প্রিফারেন্স শেয়ার টাকা হচ্ছে 96। তাহলে প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে যে মার্কেট প্রাইস দিয়ে আছে এইটাই হচ্ছে আমাদের কার মান? P0 এর মান। প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে P0, যার পার ভ্যালু দিয়ে আছে কত টাকা বলো দেখি? 100 100 টাকা। আমরা বলছে ফেজ ভ্যালু, সেটাকে বলবো এফভি। এফভি মানে কি ভ্যালু? ফেজ ভ্যালু। এফ ফুলটেশন কস্ট। এই ফুলটেশন কস্ট মানে এফ সম্পর্কে বলা আছে। এফ মানে ফুলটেশন কস্ট। ফুলটেশন কস্ট বলছে 5% অফ মার্কেট প্রাইস উড বি ইনকার্ড টু দ্য ইস্যু অফ অল কাইন্ড অফ শেয়ার, মানে সকল শেয়ারের ক্ষেত্রে ফুলটেশন কস্ট হবে কয় পার্সেন্ট? 5%। আমাকে বলেন এই চারটা আইটেমের মধ্যে শেয়ার কয়টা? দুইটা দুইটা। একটা প্রিফারেন্স শেয়ার, একটা কি শেয়ার? কমন। কমন শেয়ার প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে ফুলটেশন কস্ট হবে মার্কেট প্রাইসে কয় পার্সেন্ট? 5%। 5%। তাহলে প্রিফারেন্স শেয়ারে মার্কেট প্রাইস দিয়েছে কত? 96 টাকা নাকি? 96 আর কমন জি, শেয়ারের স্যার। ক্ষেত্রে মার্কেট প্রাইস দিয়েছে কয় টাকা? 30 টাকা। 30 টাকা তাহলে 30 টাকা 5% হবে কমন শেয়ারের ক্ষেত্রে এফ এর মান, আর প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে 96 টাকার 5% হবে কি প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে এফ এর মান, তাই তো? জি স্যার জি স্যার। আর নিচে লেখা আছে কোম্পানি মার্জিনাল ট্যাক্স কত পার্সেন্ট? 40%। তাহলে মার্জিনাল ট্যাক্সটা শুধুমাত্র কি নির্ণয় করার ক্ষেত্রে আসবে? কস্ট অফ ডেট কস্ট অফ ডেট। তাহলে কস্ট অফ ডেপ্টের শুধু মার্জিনাল ট্যাক্সের সূত্র হচ্ছে এই যে KI * 1 কি ট্যাক্স। তাহলে কে Tax মানটা দিয়ে আছে কয় পার্সেন্ট? 8%। আর ইনটু 1 8%। ট্যাক্সে কত পার্সেন্ট? 40% তাহলে আমরা 40%। একটা একটা বের করি নাকি? আসেন 4 নম্বর অঙ্কের ধ্যান তো সলিউশন পিডিএফটা আপনারা দেখতেছেন কিনা? জি স্যার তাহলে প্রথমেই কেডি বের করছি, আগে পরে কোনো সমস্যা নাই। তারপর আমরা এই যে এখানে যে সিরিয়াল থাকবে এই সিরিয়াল অনুযায়ী বের করলে আপনাদের জন্য সুবিধা। প্রথমে ডিফেন্সার আছে, এর জন্য আমরা কেডি বের করতে। কেডির ক্ষেত্রে শুধু মার্জিনাল ট্যাক্স দিয়ে আছে, তার মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব। 3 নাম্বার 3 নাম্বার সূত্র ছিল KI * 1 মানে ট্যাক্স। তাহলে কে এর মান 8% মানে 0.08 * 1 মানে ট্যাক্স হলো 40%। এটা ক্যালকুলেশন করলে মান হবে 4.8। ক্লিয়ার? 8%। জি স্যার বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার এবার আসি আমরা, এরপরে ছিল প্রিফারেন্স শেয়ার। তাহলে প্রিফারেন্স শেয়ারের সূত্র পড়াইছিলাম কয়টা? 3টা পড়াইছিলাম। এখন প্রিফারেন্স শেয়ার সম্পর্কে আমাদের যে প্রশ্নে মার্কেট প্রাইস দিয়ে আছে, ফুলটেশন কস্ট দিয়ে আছে। তাহলে আমরা প্রিফারেন্স শেয়ার সময় 3টা সূত্র বলছিলাম। প্রথম বলছিলাম যদি এন এর মান থাকে তাহলে 1 নাম্বারটা, এন এর মান না থাকে 2 নাম্বারটা, আর 3 নাম্বারটা যদি কোনো ডিরেকশন না থাকে তাহলে সরাসরি পার্সেন্ট হবে কি কেপির মান। তো আমাদের প্রশ্নে যে ডিরেকশন আছে এই ডিরেকশনের মধ্যে এন এর মান আছে না নাই? নাই নাই। নাই স্যার যদি থাকতো তাহলে 1 নাম্বারটা, যেহেতু নাই তাহলে কয় নাম্বার সূত্র?
2 নম্বর দুই সূত্র নাম্বারটা 2 নম্বর সূত্র ছিল পিডি ডিভাইডেড বাই এনএসবি ইনটু কি 100, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন জি, স্যার। এটার জন্য পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড, তাহলে এটার জন্য আমরা এখানে ওয়ার্কিং করব। প্রথমে ফেজ ভ্যালু, ফেজ ভ্যালু আমাদের প্রশ্নে দিয়েছিল 100 টাকা। ফেজ ভ্যালুর পর আমরা বের করি পিডি। পিডি বের করার সূত্র হচ্ছে ফেজ ভ্যালু ইনটু কুপন রেট। ফেজ ভ্যালু ইনটু কি রেট বলো দেখি? কুপন রেট কুপন রেট। কুপন রেট মানে কি? এই যে যার যার সাথে যে গায়ে যে সুদের হার আছে ওইটা হলো কুপন রেট। যেমন প্রিফারেন্সের ক্ষেত্রে কুপন রেট 12%, ডিভেন্সারের ক্ষেত্রে কুপন রেট কয় পার্সেন্ট? 8%। আমাদের কিন্তু 8%। প্রিফারেন্সের ক্ষেত্রে প্রিফারেন্সের রেট কয় পার্সেন্ট? 12%। তাহলে 100 টাকার 12% মানে 12 টাকা পিডি। এরপর আমাদের মার্কেট পাইছিল কয় টাকা? মার্কেট পাইছিল বলো দেখি 96 টাকা। মার্কেট পাইছিল 96 টাকা। সেলস ভ্যালু কি একই কথা দিয়ে আছে 96 টাকা। আর সেলস ভ্যালু পরে আমরা বের করি এনএসবি। এনএসবি মানে কি? নিট সেলস ভ্যালু, যার সূত্র ছিল সেলস ভ্যালু মাইনাস হচ্ছে আদার কস্ট। এই নিট সেলস ভ্যালু সূত্রটা আমরা ওয়াই টিমের ক্ষেত্রে করছিলাম। নিট সেলস ভ্যালু সূত্র কি? সেলস ভ্যালু মাইনাস কি আদার Others কস্ট। cost। Other আদার cost। কস্ট মানে হচ্ছে ফুলটেশন কস্ট বা অন্য যে কোনো কস্ট যদি থাকে তাহলে সেটা সেলস ভ্যালু থেকে বাদ দিলে নিট সেলস ভ্যালু পাবো। এন্ড সেলস ভ্যালু মান ছিল প্রশ্নে 96। প্রিফারেন্সের ক্ষেত্রে ফুলটেশন কস্ট ছিল কত পার্সেন্ট বলো দেখি? 5%। আর 5% 5%। মার্কেট প্রাইসের। তাহলে মার্কেট প্রাইস ছিল 96 টাকা, 5% আমরা বের করছি 4.8। তাহলে 96 থেকে 4.8 যদি বাদ দিই মান হবে 91.2। 2। তাহলে নিট সেল ভ্যালু পাইলাম 91.2, পিডি পাইলাম হচ্ছে 12। তাহলে এখানে পিডির মান 12, নিট সেল 91.2 ইন্টু 100 ক্যালকুলেশন 13.16%। এই পিডি নিয়ে যদি কারো কোনো কনফিউশন বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে প্রশ্ন করো। প্রশ্ন নেই স্যার। অন্যদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার কোনো কনফিউশন নাই? যদি থাকে অবশ্যই প্রশ্ন করবা। এবার তাহলে আমাদের প্রিফারেন্স শেয়ার শেষ। এবারে আমরা আসবো কমন শেয়ার। কমন শেয়ার থেকে আমরা কি বের করি? কেই। তাহলে কেই বের করার সূত্র কয়টা? একটাই। সূত্র কি? D1 divided P0 minus F plus G into 100. তাহলে সে D1 ডিভাইডেড P0 মাইনাস A প্লাস G ইন্টু 100। এখন D1 আমাদের প্রশ্নে যে এই যে 2.5 ছিল এটা কি নেক্সট ইয়ারের কথা বলা ছিল? এটা সরাসরি কি D0 D1 এর মান ছিল? D1 D1 এর মান ছিল D1 2.5। P0 কমন শেয়ার ক্ষেত্রে P0 মান কত ছিল? 30। প্রিফারেন্সের ক্ষেত্রে P0 কত? 96। এটা কিন্তু আরেকটার মধ্যে বসালে কিন্তু অঙ্ক ভুল। তাহলে আমাদের 30। তাহলে P0 হচ্ছে 30। ফুল ডেশন কস্ট বলছিল মার্কেট প্রাইসে কয় পার্সেন্ট? 5%। তাহলে 30 এর 5% হবে 1.5, ঠিক আছে? প্লাস জি। জি স্যার। জি মানে গ্রোথ রেট ছিল কয় পার্সেন্ট? 4% ছিল। 4% 4% মানে 0.04 ইন্টু 100 ক্যালকুলেশন করে 12.77%। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। কেই নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এরপরে সর্বশেষ হচ্ছে রিটেন আর্নিং। এখান থেকে কি বের করবো আমরা? কে আর। কে আর কে আর বের করার সূত্র সবসময় কে ইন্টু 1 মাইনাস কে পিটি। পিটি এই কেই। আর আমরা যে প্রশ্নে যে কমন শেয়ারের ক্ষেত্রে কেই বের করছি কি এক? না স্যার এক না, আমরা বের না। করব কেই বের করার সূত্র কি? D1 ডিভাইডেড বাই P0 প্লাস কি জি। Good. জি তাহলে এখন আমাদের প্রশ্নে D1 টা সরাসরি প্রশ্নে কত ছিল? 2.5। 2.5 2.5। P0 ছিল কয় টাকা? 30 টাকা। 30 টাকা। আর জি এর মান কয় পার্সেন্ট? 4%। 4%। তাহলে দেখেন এই যে আমরা লিখছি 2.5 30 প্লাস 0.04 ক্যালকুলেশনের মান হবে 12.33। তাহলে কে এর মান 12.33 ইন্টু 1 মাইনাস পিটি। পিটি মানে পার্সোনাল ট্যাক্স। এই পার্সোনাল ট্যাক্স আমাদের প্রশ্নে নাই। নাই দেখে আমরা এখানে কি দিছি? 0 দিছি। ক্যালকুলেশন করে 12.33%। বুঝছি? জি জি স্যার। স্যার। প্রত্যেকটা অঙ্কই সেম ভাবে আমি যেভাবে লেকচার দিছি প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে অঙ্ক সমাধান করব আমরা। কোনো পরিবর্তন নাই। যা বলছি ওই অনুযায়ী ক্যালকুলেশন করব। তাহলে কেই বের করলাম, কে আর বের করলাম, কেডি বের করছি, কেবি বের করছি। আর ডাব্লিউ এ ডাব্লিউ ই ডাব্লিউ পি ডাব্লিউ আর ডাব্লিউ ডি গুলো তো বের করা পারবো নাকি? এন্ড এরপরে জি, আমরা স্যার। ডাব্লিউ সিসি এটা কি বের করা পারবো? জি স্যার পারবো। জি জি স্যার। স্যার। ক্লাস করা না করা কি সেম কথা। তাহলে আমরা এই ডাব্লিউসিসিটা আমরা নিজ দায়িত্বে করে নেব। 4 নম্বর অঙ্কটা আমরা করে দিলাম, ঠিক আছে? এরপরে
6 7 নম্বর অঙ্কটা আপনাদের করা দরকার নেই, এই অঙ্কটা আমি নিজ দায়িত্বে আপনাদের করে দিব। 7 নম্বরটা বাদ 5 6 করবেন। হ্যাঁ, 8 নম্বর 9 নম্বর 10 নম্বর করা দরকার নেই, আপনারা 9 পর্যন্ত দেখবেন। ঠিক আছে, তাহলে আপনাদের কাজ হলো 1 থেকে 9 পর্যন্ত, মাঝখানে কয় নম্বর বাদ? 7 নম্বর অঙ্কটা বাদ। 7 এই নাম্বার বাদ। 9টা অঙ্ক আপনারা নেক্সট ক্লাসে দেখবেন। নেক্সট ক্লাস হতে শনিবার, শনিবারে 1 থেকে 9 পর্যন্ত যার যেটা সমস্যা আছে সমস্যাগুলো আমি দেখিয়ে দিব। সমস্যা দেখানোর পরে এরপর আমরা 7 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে।